সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আগামীকাল আজকে রাত পোহালে অর্থাৎ আগামীকাল বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে এখন দেশ জুড়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। শঙ্কা, সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা সবই আছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গতকাল এবং গত কয়েকদিন ধরে সহিংসতা হয়েছে। আইন সালিশ কেন্দ্র বলছে ফেব্রুয়ারির প্রথম 10 দিনেই সারা দেশে 59টি সহিংসতার ঘটনা ঘটেছে তাদের তথ্য মতে। কিন্তু অধিকাংশ ঘটনাই গণমাধ্যমে আসে না, যার ফলে অনেক ঘটনাই জানা যায় না। তাদের তথ্য মতে 2 জন এই 10 দিনে মারা গিয়েছেন, আহত হয়েছেন প্রায় 500 জনের মতো। অন্যদিকে এই নির্বাচন ঘিরে গতকাল আজকে থেকেই দেশ জুড়ে বিভিন্ন স্থানে সহিংসতা বেড়েছে। কোথাও কোথাও জামাত নেতাদের অস্ত্র এবং টাকার ব্যাগ সহ আটক করেছে পুলিশ। কোথাও আবার বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতিরোধের মুখে পড়েছেন তাদের জোটের শরিক দলগুলোর প্রার্থীরা, যেগুলোতে বিএনপি ছাড় দিয়েছে জোট শরিকদের। আর বিভিন্ন স্থানে সহিংসতায় আর খবরের পাশাপাশি যে খবরটি সবচেয়ে আলোচিত এখন, গতকালকে অর্থাৎ মঙ্গলবার আর বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা পরিষদ আছে, সেই উপদেষ্টা পরিষদ তাদের সম্পদের হিসাব দিয়েছে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে। এ নিয়েও নানা আলোচনা সমালোচনা আছে। অনেকেই বলছেন এটা এক ধরনের প্রতারণার সামিল, কারণ দায়িত্ব নেওয়ার পরই তারা বলেছিলেন 15 দিনের মধ্যে সম্পদের হিসাব দিবেন, কিন্তু 2 বছর প্রায় 18 মাস পর 19 মাসে পড়ল। 19 মাসের মাথায় এসে তারা সেই হিসাব দিয়েছেন, যা নিয়ে বিভ্রান্তিও রয়েছে। এসব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকের টকশোতে। আর আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ, সাবেক জিএস সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ, ডাকসু। মুস্তাক ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অবশেষে নির্বাচন হতে যাচ্ছে, শেষ পর্যন্ত কি কেমন প্রত্যাশা করছেন নির্বাচনের বিষয়টি? এখনো পর্যন্ত মোটের উপরে শান্তিপূর্ণ আছে, যদিও বিভিন্ন জায়গায় সংঘর্ষ বা ইত্যাদি দেখা যাচ্ছে, তবে সেটা আমার মনে হয় যে মাত্রার ভিতরেই আছে। এটা না হলে ভালো হতো। আর আশা করা যায় যে নির্বাচনটা মোটের উপরে শান্তিপূর্ণভাবেই হবে। বড় ধরনের কোনো ঘটনা ঘটছে এখনো পর্যন্ত ঘটেনি, না ঘটলেই ভালো আগামী দিনগুলোতে। এই যে নির্বাচন ঘিরে এক ধরনের উত্তেজনা, এবং ইতিমধ্যে বিএনপি বলছে ভোট কেন্দ্রে ফজরের নামাজ থেকে পাহারা দেওয়ার জন্য ভোট গণনা পর্যন্ত। অন্যদিকে জামাত বলছে, গতকালকে জামাতে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধির সঙ্গে জামাত নেতারা বৈঠক শেষে জামাত বলছে এইটা পাতানো নির্বাচন। আসলে এই জামাতের তরফ থেকে প্রথম একটা শব্দ বের হলো পাতানো নির্বাচন। আসলে কি এটা পাতানো নির্বাচন আপনার কাছে মনে হচ্ছে? জামাতের ব্যাখ্যা তারাই বলতে পারবে। এখন জামাত যদি মনে করে যে নির্বাচনে তারা ভালো করতে পারবে না, তাদের প্রতিপক্ষই জয়লাভ করবে, সেক্ষেত্রে তাদের কাছে মনে হতে পারে যে তাহলে তো তারা তাদের কর্মীদেরকে এই ধারণা দিয়েছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর সেটাই দেওয়াই স্বাভাবিক, তারা নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে। তো নির্বাচনের আগে যদি তারা বুঝে যায় তারা জয়লাভ করতে যাচ্ছে না, কাজেই আগে থেকেই একটা সান্ত্বনা হিসেবে কর্মীদেরকে দেওয়া যে এটা পাতানো নির্বাচন, নাহলে তো আমাদের জয়লাভ করার কথা। তবে এগুলো হচ্ছে পুরনো দিনের রাজনীতি। আমরা দেখে আসছি এরকম আমাদের বাংলাদেশে যখনই যেই দল নির্বাচনে জয়লাভ করে তারা বলে যে এটা জনগণের বিপুল রায়, আর যখন হারে তখন বলে একটা ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই পথেই যে রাজনীতি হাঁটানোর, সেটাই কিন্তু আমার জামাতের ওরা বললো। মাঝে মাঝে বিএনপি নেতারাও বলে ফেলে, যখন তারা তাদের আত্মবিশ্বাসটা কমে যায় যে তারা নির্বাচনে হেরেও যেতে পারে। তো নির্বাচনে হেরে গেলে তো স্পোর্টিংলি অ্যাকসেপ্ট করা উচিত। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে। তখন তারাও কিন্তু বলে ফেলে যে নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে। তবে এটা অনেকটা কৌশলের বিষয় যে যেহেতু জামাত বলছে পাতানো নির্বাচন, তার পাল্টা হিসেবে বিএনপিও এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকশন করা হচ্ছে, প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, এই সমস্ত কথা বলে থাকে। তবে কথাবার্তা যাই হোক না কেন, প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে আসলে প্রশাসনকে, নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে অবশ্যই দলনিরপেক্ষতা বজায় রাখতে হবে। তারা সন্ত্রাসের প্রতি নিরপেক্ষ থাকবেন না, কিন্তু প্রতিদ্বন্দ্বী দলগুলোর কারো
স্বার্থ যেন তারা ব্যবহৃত না হতে পারেন সে বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে ভোট কেন্দ্রে যিনি আছেন তাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং একই কথা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের বেলায় প্রযোজ্য। এই যে পাতানো নির্বাচনের কথা বলে তারা কি একটা প্লট তৈরি করে রাখলেন যে নির্বাচনের মাঝপথে গিয়ে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, কিংবা বিএনপি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে এবং তারা নানা ষড়যন্ত্রের কথা বলছে, তারাও কি একটা পথ তৈরি করলেন যে মাঝপথে গিয়ে ইলেকশন থেকে সরে দাঁড়ানোর একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হলো? হ্যাঁ, এটাও সেই পুরনো দিনের রাজনীতি। মনে করুন ভোট কেন্দ্রে পেশি শক্তি প্রয়োগ করে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো বা ভোট কেন্দ্রে এমন এক পরিবেশ সৃষ্টি করা যেন যারা ভোটাররা যায় নির্দিষ্ট দলের পক্ষে ভোট দিতে বাধ্য হয় বা তাদেরকে দেখিয়ে দেখিয়ে ভোট দিতে হয়, সেরকম যদি হয় নির্বাচন কমিশনকে কঠোরভাবে সেই কেন্দ্রের ফলাফলটা বন্ধ করতে হবে। যদি দেখা যাচ্ছে সেখানে একাধিক কেন্দ্রে এটা হচ্ছে, সে মানে সেই নির্বাচনী এলাকার নির্বাচনটাই বিপদের মুখে পড়বে। তবে যথাসম্ভব চেষ্টা করতে হবে এটা কমানো, কেন্দ্রভিত্তিক ব্যবস্থা নেওয়া। তো অনেক সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কৌশল থাকে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তার বাড়ির কাছে যে ভোট কেন্দ্র সেখানে একটা তারা গোলযোগ করে ওইখানে তারা ভোটটা স্থগিত করে দেয়, যেন ওইখানে যদি পরে ভোট গ্রহণ করা হয় তাহলে তারা মনে করে তারা অন্য জায়গায় জিতে যাবে, কাজে ওটা তারা পাবে। কাজে এগুলো লক্ষ্য রাখতে হবে। যদি ওই রকম কোনো লক্ষণ থাকে যে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে কতগুলো ভোট কেন্দ্রে তারা গোলযোগ করছে তারা হয়তো ওখানে ভোট পাওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে অবশ্য কোনো কোনো সময় তারা চায় গোটা আসনের নির্বাচনটা স্থগিত থাকুক, যারা মনে করে আমরা জাতীয় নির্বাচনে জয়লাভ করব। কাজে তারপরে যদি এটা উপনির্বাচন হয় তাহলে আমরা এতে ভোট পাবো, কারণ মানুষ দেখা যাচ্ছে যে যারা বিজয়ী তাদের পক্ষে ভোট দেয়। এই সমস্যাটা হতে পারে এই দুই দলের বাইরে, যে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো দলের প্রার্থী খুবই জনপ্রিয়, সে জয়লাভ করার সম্ভাবনা আছে। তখন এই বড় যে দু দল তারা কিন্তু অনেক সময় একটা কনস্পিরেসি করে যে ওইখানকার ভোটটা বন্ধ হয়ে যাক, তাহলে জাতীয় নির্বাচনে তো তার দল জয়লাভ করবে না, এই সিটটা আমরা নিয়ে নিব, এখন এই নির্বাচনটা স্থগিত থাকে। এই জন্য একটা খুব একটা জঘন্য খেলাও ঘটে, যেটা আমি দেখেছি 1991 সালের নির্বাচনে, যে হাসানুল্লাহ গেনু জাসদ আমাদের প্রাক্তন নেতা, এখন আমরা তার দল করি না, ওনার সিটে একজন প্রার্থীকে গুলি করে মেরে ফেলা হলো। পরে কানাঘুষা শোনা গেল যে তিনিও জনপ্রিয় প্রার্থী ছিলেন, তিনিও জাসদ রব সমর্থিত প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিত হওয়ার কথা ছিল জাসদ রব এবং জনাব হাসানুল্লাহ গেনুর, এবং যিনি বিএনপির প্রার্থী তিনি খুবই ভদ্রলোক, তিনি এইসব কনস্পিরেসির মধ্যে ছিলেন না, তিনি পরে স্বীকার করেছেন যে ওই প্রার্থীকে গুলি করার বিনিময়ে হাসানুল্লাহ গেনু সাহেব যেন জয়লাভ করতে না পারেন, কারণ এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তার সেই নির্ধারক ভূমিকা, যদিও তার রাজনীতির সবচেয়ে তীব্র সমালোচনা আমরা করি বর্তমান আওয়ামী লীগ সরকারের তার বিতর্কিত ভূমিকার কারণে, কিন্তু ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনে যে এই লোককে পার্লামেন্ট আসতে দেওয়া হবে না, কাজে এই ধরনের কনস্পিরেসি হতে পারে যে ওই রকম একটা মানে হত্যাকাণ্ডের মতো ঘটনা করে সেটা উপনির্বাচনে ঠেলে দেওয়া হলো, এবং উপনির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা, কারণ ওই সময় ফলে একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়েছিল। বিএনপি 150 সিটের কম পেয়েছিল, আওয়ামী লীগ 100 যে কম সিট পেয়েছিল, তখন প্রতিযোগিতা কে পাবে, এবং সঙ্গত কারণে বিএনপি সেই সিটটা কবজা করে। যদিও বিএনপির যিনি উপনির্বাচনে প্রার্থী ছিলেন তিনি ইনু ভাইকে পছন্দ করতেন, তারপর বলেছেন যে এখন তো নির্বাচনের প্রত্যেকটা আসনের হিসাব হবে, কাজেই আমি আর পারলাম না। এই ধরনের কোনো কনস্পিরেসি সবসময় অবকাশ থাকে যে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের ভিতরেই এই কনস্পিরেসি সীমাবদ্ধ না, থার্ড পার্টি কাউকে যদি তারা বঞ্চিত করে নিজেদের পক্ষে সিট নিয়ে যেতে চায়, তো এই ধরনের কনস্পিরেসি হতে পারে। তো সে বিষয়ে রাজনৈতিক দলগুলো তারা যদি সবসময় ভাগ ভাগ বলে চিৎকার করে, আসল ভাগ আসার সময় কিন্তু মানে বিশ্বাস করবে না। এই ধরনের কনস্পিরেসির বিরুদ্ধে যদি কোনো দল বক্তব্য দেয় নির্বাচন চলাকালীন, তাহলে কিন্তু অন্যরা বলবে যে এটা তো ওদের মুখের বলি, দেশবাসীও তাই মনে করবে, এরা সবসময় কনস্পিরেসি খোঁজে, এরা সবসময় বলে প্রতিপক্ষ আমাকে ইঞ্জিনিয়ারিং করছে, এরা সবসময় বিদেশিদেরকে জড়িয়ে কথা বলে যে বিদেশির কনস্পিরেসি হচ্ছে। কাজেই নেতৃবৃন্দ যেন তাদের যদি তারা নিয়ন্ত্রিতভাবে কথাবার্তা বলেন, তাহলে সত্যিকার কনস্পিরেসি যদি হয় তাহলে কিন্তু সেটা মানুষের মনোযোগ সেদিকে যাবে।
এবং এই ধরনের একটা বিষয় ইলেকশনের পর্যবেক্ষক যারা আছেন তাদেরকেও এখানে বলিষ্ঠ ভূমিকা থাকা উচিত। শুধুমাত্র এই পর্যবেক্ষণের নামে কর্তার ইচ্ছে কর্ম করা বা তাদেরকে যারা ফান্ড করেছে সেই ফান্ডিং এজেন্সির করলে তো হবে না। তাদের সত্যিকার যে মাঠের যে বাস্তব পরিস্থিতি বুঝে এগুলোকে তারা মনিটর করা উচিত। আর সবচেয়ে বড় কথা সাংবাদিকদের ভূমিকাই সবচাইতে এখানে উল্লেখযোগ্য, এবং তারা অতীতেও এরকম ভূমিকা পালন করেছে। এরকম কনস্পিরেসির মুখোশ তারাই উদ্ঘাটন করেছে। এবং সর্বোপরি জনগণ যদি প্রতিরোধ গড়ে তুলেছে, এরকম 6-9 নির্বাচন বহু দেখেছি, এবারে আমরা করতে দেব না, তাহলে মনে হয় এই ধরনের যে সুপরিকল্পিত বিশৃঙ্খলা, সুপরিকল্পিত সন্ত্রাস, সেটাকে মোকাবেলা করা সম্ভব হবে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেন এই যে ষড়যন্ত্র তত্ত্বের, সেটা হচ্ছে যে ধরেন একটা আসনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুলিবিদ্ধ করে ফেললো বা থার্ড পার্টি একটা ঘটনা ঘটলো, নির্বাচন হইয়া শেষ হলো। বর্তমান যে নির্বাচনের প্রেক্ষাপট, বর্তমান যে নির্বাচনের মাঠ, সেখানে যদি ধরেন এরকম আলোচিত কোনো প্রার্থী, যে কোনো দলের, বিএনপি বা জামাতের বা এনসিপির বা আদার্স কোনো পার্টির আলোচিত কোনো নেতা এরকম ঘটনার শিকার হয়ে যান, তাহলে কি শুধুমাত্র আপনার মনে হয় ওই আসনটাই বন্ধ হবে, নাকি গোটা ইলেকশনটা স্টপ হয়ে যাবে? খুব হাইপোথেটিক্যাল। না, এটা তো খুবই হাইপোথেটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার কাল্পনিক জবাব দেওয়া সম্ভব নয়। নির্বাচন বানচাল করলে আমার কেউই লাভবান হবে না। বানচাল করলে যারা অস্ত্রের ব্যবসা করে বা বোমার ব্যবসা করে ওদের লাভ হতে পারে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণকারী সকল পক্ষ, এমনকি নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করতে পারছে না, তারাও একটা রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করলে তারা লাভবান হবে। আজকে যদি এই নির্বাচনটা বানচাল হয়, যারা আজকে নির্বাচনের বাইরে আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই অস্বাভাবিক অবস্থাটা আরও খারাপের দিকে যাবে। আর সবার অংশগ্রহণে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হলেও এই একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে যাওয়া দরকার। আর প্রশাসন বলেন, তারাও চায় একটা নির্বাচিত সরকারের কাছে যাক। একটা অস্বস্তিকর অবস্থা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ চাচ্ছে, বাংলাদেশের সামরিক বাহিনী চাচ্ছে একটা নির্বাচনের সরকারের কাছে যাক। এমনকি প্রতিবেশী দেশগুলো এবং বৈদেশিক শক্তিগুলো তারাও চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো বলেই ফেলেছেন যে নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক উন্নত হবে। মানে উনি কথাটা সত্য, কিন্তু উনি কী ভেবে বলেছেন জানি না, ব্যঙ্গ অর্থে বলেছেন না সিরিয়াসলি বলেছেন। তো সেক্ষেত্রে তো আমি নির্বাচন বানচাল করবার জন্য বড় কোনো শক্তি ক্রিয়াশীল আছে সেটাকে আমি মনে করি না। নিখাত যারা এগুলোর ব্যবসা করে, গণ্ডগোল যাদের ব্যবসা, গণ্ডগোল যাদের পেশা, তারা ছাড়া, কারণ তাদের স্বার্থেই ইলেকশন বানচাল হয়ে যাবে। তাহলে এতগুলো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ভেতরে আছে, বাইরে আছে, প্রশাসন, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ, মানি মার্কেট, যারা আমাদের দেশের অর্থনীতিকে মানে ওপর থেকে নিয়ন্ত্রণ করে, তারাও চায় একটা নির্বাচিত সরকার আসুক। আর যারা অর্থনৈতিক শ্রম যোগায়, শ্রমিক এবং দেশের মানুষরা তো নির্বাচনটাকে চাচ্ছে। কাজে সেক্ষেত্রে আমরা এই শক্তিগুলোর মধ্যে একটা অলিখিত ঐকমত্য থাকা উচিত যে আমরা কিছুতেই এই নির্বাচন বানচাল হতে দেব না। আর যে ঘটনাগুলো ঘটবে সঙ্গে সঙ্গে তাকে আমরা নিয়ন্ত্রণে যাব। হতে পারে কোনো, আপনি যে কথা বললেন এরকম জঘন্য পরিকল্পনা স্থানীয় কোনো স্বার্থ থেকেও সেটা হতে পারে। হ্যাঁ, কোনো একজন লোক আগামী নির্বাচনে পার্লামেন্টে আসতে চান, এখন তার সেই সম্ভাবনা নাই, তিনি একদম জঘন্য পরিকল্পনা করতেই পারেন। তো সেটাকে পরিকল্পনা ঘটার আগেই আমাদের সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ স্পট ইতিমধ্যে বলেছে সরকার যে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ একটা হচ্ছে, ঘটনার সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, যেন সেটাকে যেন আর মানে না পারে বা অন্য কোনো গোটা নির্বাচনকে সেটা ক্ষতিগ্রস্ত করতে না পারে। কিন্তু অনেকেই বলছেন, রাজনীতির মাঠে আলোচনা আছে, জামাত ইসলামী মনে করে তারা এই মুহূর্তে সরকারে, সুতরাং তারা যদি দেখে যে তারা নির্বাচিত না হবে, এরকম পায়তারা তো তারা তৈরি করতে পারে যে নির্বাচন যাতে বন্ডল হয়ে যায়, নির্বাচন যাতে পসপন্ড হয়ে যায়, এইরকম একটা পরিস্থিতি তারাও তৈরি করতে পারে, অনেকেই বলছেন। দেখুন, আমি জানি না কার কি চিন্তা, তবে জামাত ইসলামী বা ইসলামিক দলগুলো বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম এত বেশি তাদের প্রাধান্য এবং অনুকূল পরিবেশ। নির্বাচন যদি কোনো কারণে পণ্ড হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালিকার মধ্যে তারাও হবে। কাজে এই যে এখন একটা সহ অবস্থানের জায়গা তৈরি হয়েছে, ইসলামিক দলগুলো, সেকুলার ফোর্স, কমিউনিস্ট ফোর্স, এগুলো সবাই কিন্তু বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বসছে। নিজেরা তাদের মধ্যে আলোচনা হয় না,
কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সময় বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ সব জায়গায় তারা বসছে এবং মানে ফিজিক্যাল বৈরিতা নাই, বক্তব্যের বিরোধিতা আছে, একে অপরকে ঘায়েল করা হচ্ছে, প্রচণ্ড সমালোচনা হচ্ছে। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে, আগে যেটা বডি ল্যাঙ্গুয়েজে ও থাকলে আমি থাকবো না বা একটা উত্তেজনা, সেটা কিন্তু নাই। যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা এই ইসলামিক ফোর্স থেকে কেউ করে, সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং সেই অবস্থা তাদের অনেক খারাপ হবে। কাজে আমার মনে হয় এই ধরনের এটা তাদের না বোঝার কথা না, যে নির্বাচনের মাধ্যমে তারা যদি জয়লাভ, তো তাদের আশা করতেই পারে, যে কোনো প্রতিদ্বন্দ্বী দল জয়লাভ করার আশা করতে পারে। যারা 300 আসনে প্রার্থী দিয়েছে বা 150-এর বেশি আসনে প্রার্থী দিয়েছে, তারা জয়লাভ চিন্তা করতেই পারে। কিন্তু যদি তারা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বিরোধী দলেও বসে, তাও তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্যে তাদের জন্য অনুকূল পরিবেশটাই তারা কাজে লাগাতে পারবে। কোনো রকম হঠকারিতা যদি কেউ করে থাকে, সেটা তাদের জন্য ক্ষতিটা খুব বেশি হবে। কাজে মনে হয় তাদের শুভবুদ্ধি উদয় হোক, এরকম চিন্তা যদি কেউ করে থাকে, এটা কিন্তু তাদেরকে একেবারে খুবই খারাপ অবস্থা নিয়ে যাবে। এই যে নির্বাচনী পরিস্থিতি, কালকে যে নির্বাচনটা হবে, এই নির্বাচন ধরেন ভোট গ্রহণের মাঝামাঝি সময়ে কোনো দল যদি বা জোট যদি নির্বাচন থেকে সরে যায়, সেক্ষেত্রে নির্বাচনে তার কী প্রভাব ফেলতে পারে রেজাল্টের ক্ষেত্রে কিংবা ফলাফল ঘোষণার ক্ষেত্রে বিশেষ করে? না, আপনি যদি বলেন যে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে কোনো দল যদি মাঝখান থেকে সরে দাঁড়ায়, এটা ব্যালট পেপারের কাউন্টিংয়ে তো কোনো প্রভাব পড়বে না, যে হয়তো তাদের সমর্থকরা এর পরে ভোট দেবেন না তাদেরকে। কিন্তু এটা তো অফিসিয়ালি নির্বাচন বানচাল করার কোনো হয় না। হ্যাঁ, এর সাথে যদি গণ্ডগোল, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে কেউ, সেটা একটা প্রভাব পড়তে পারে। কিন্তু যে কোনো দলের স্বাধীনতা আছে মাঝপথ থেকে তো চলে যাওয়ার, যদিও আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে বসে যাওয়ার কোনো সুযোগ নেই। আর সেক্ষেত্রে মানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় এতে প্রভাব পড়বে না। তবে জনগণের তো একটা প্রভাব পড়বেই, যে এই দলটা কেন বসে গেল, তারা কি পরাজয়ের ভয়ে বসে গেল, নাকি আসলেই তাদের দলের যারা পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না। একটা নিয়ম ব্যাপার ভালো হয়েছে, পোলিং এজেন্টের দলীয় ব্যাজ পড়তে নিষেধ করা হয়েছে। আচ্ছা, কারণ পোলিং এজেন্টরা যে দলীয় ব্যাজ পরে, আমি যতটা শুনেছি, ব্যাজ পরে বাইরে থাকবে, যারা নির্বাচনী ক্যাম্প থেকে ভোটারদের সাহায্য করবে। কিন্তু পোলিং এজেন্ট যারা ভেতরে থাকবেন, তাদের কোনো দলীয় ব্যাজ থাকবেন। দলীয় ব্যাজ থাকলে দুটো ক্ষতি হতে পারে। একটা, যে যাদের পেশি শক্তি বেশি, তারা সেই ব্যাজ দিয়ে তারা অন্যদের উপর চড়াও হতে পারে। আর একটা হচ্ছে যে যারা ওই রকম পেশি শক্তির অধিকারী না, কিন্তু জনসমর্থন আছে প্রচুর, দলীয় ব্যাজ থাকলে ওদের উপর চাপ সৃষ্টি হতে পারে। কাজে দলীয় ব্যাজ যদি না থাকে, তাহলে ভোটাররাও কিন্তু বিভ্রান্ত হয় না। অনেক সময় যারা ওই দাপটি প্রার্থী না, অন্যদের সমর্থক, তারা যদি ভোট কেন্দ্রে ঢুকে দিয়ে দেখে তাদের পক্ষের দলের কেউ এখানে পোলিং এজেন্ট নেই, তখন তারা হতাশ হয়, মনে করে নির্বাচন থেকে তারা উইথড্র করেছে, তখন তারা ভোটটা অন্য জায়গায় দিয়ে দেয়, তারা মনে করে ভোটটা নষ্ট হয়ে যাবে। এরকম একটা নেতিবাচক ধারা কিন্তু আমাদের দেশের রাজনীতিতে আছে। আর যদি স্থানীয় লোক যদি, তো সবাইকে চেনে মোটামুটি, যে হয়তো তারা ভাবতে পারে যে এর মধ্যে আমি যাকে চিনছি না, সে হয়তো আমার দলের বা আমার সমর্থক প্রার্থীর পোলিং এজেন্ট। কাজেই তাদের চিহ্ন যদি ভেতরে না থাকে, এটা ভালো সিদ্ধান্ত। এতে ভোটটা আরও ভালো হবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটটা প্রয়োগ করতে পারবে। একটা প্রশ্ন করতেই হয়, এই নির্বাচনের একটা বড় দল নেই, যদিও 5 আগস্টের পর থেকেই এই রাজনীতিতে তারা অনেকটাই দূরে ছিল, তারপরে সরকার তাকে নিষিদ্ধ করে নির্বাহী আদেশে। অনেকেই বিদেশি, কমনওয়েলথ, ইউএন, ইউরোপীয় ইউনিয়ন সবাই, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এই ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে প্রশ্ন তুলেছে ইতিমধ্যেই। গতকালকে আমরা কমনওয়েলথের একটা বক্তব্য দেখলাম যে ইনক্লুসিভ নির্বাচন, আসিফ নজরুলের সাথে দেখা করে কমনওয়েলথ প্রতিনিধিরা প্রশ্ন তুলেছিলেন। তো একটা বড় অংশ ভোট কেন্দ্রে যাবে না, এইটার কি প্রভাব পড়বে নির্বাচনে? আর ভোটের শতাংশ কত হতে পারে বলে আপনার ধারণা, আপনার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, একটা ইনক্লুসিভ নির্বাচন প্রথম থেকে আমরা পক্ষে ছিলাম, যে যারা গণ-অভ্যুত্থানের বিপরীত দিকে দাঁড়িয়েছিলেন, আওয়ামী লীগ, 14 দল। তবে আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাইলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায়নি বলেই আমার ধারণা। কারণ তারা বর্তমান সরকারকে স্বীকৃতি দেয় না,
গণ অভ্যুত্থানকে তারা জঙ্গি হামলা বলে থাকে। ফলে ডক্টর ইউনূসের নেতৃত্বে এখানে তারা নির্বাচন করছে না। তবে প্রথম থেকেই যদি এটা সুস্পষ্ট সরকারও বলেছে, ইউনূস সরকার বলেছে বা বিএনপিও বলেছে, ইভেন জামাত ইসলামীও কিন্তু বলেছিল যে তারা ক্ষমা করে দিয়েছে, তারা চেয়েছিল যে নির্বাচনে আওয়ামী লীগ আসুক। কারণ নির্বাচনের মাঠে যদি আপনি একটা দলকে পরাজিত করেন, সেটা তো গণতন্ত্রের জন্য সেটাই একটা টেকসই সিদ্ধান্ত। আপনি জোর করে একটা দলকে যদি নির্বাচনে বাইরে রাখেন, তাহলে তো একটা মানুষের মধ্যে ধারণা থাকবে ও আসলে কি না কি হতো। কাজে আজকে জাতীয় পার্টি ইলেকশন করছে, সরকার ভালো সিদ্ধান্ত তারা করছে না। 14 দলের মধ্যে 12টি দল নির্বাচন করছে না। আর এই 14 দলের অন্যতম শরিক জেপি, জনাব আনোয়ার হোসেন মঞ্জুর দল, তারা ইলেকশন করছে তাদের মার্কা সাইকেল নিয়ে একটা জোট করেছে, তারাও তার মধ্যে আছে। কিন্তু 12টি দলকে দলের নির্বাচনে আসার পথে কিন্তু বাধা ছিল না। তারাও কিন্তু, এবং ইতিমধ্যে একটি দুটি দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেছেন, তারা শেষ পর্যন্ত নির্বাচনে আসেননি। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে, তারা তাদের সাথে একাত্ম হয়ে নির্বাচনটা বর্জন করেছে। তো নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকার কারণে অবশ্যই একটা তো ঘাটতি আছেই, এবং নির্বাচনে ভোটের হার কম পড়বে। যেখানে শতকরা 60-70 ভাগ নির্বাচনে ভোট পড়ার কথা, সেটি হয়তো হবে না। কারণ আওয়ামী লীগের সমর্থকরা এবং নানা কারণে বর্তমান সরকারের কার্যকলাপে অনেকেই বিক্ষুব্ধ, হয়তো কোনো দল সমর্থন করেন না, তারাও ভোট কেন্দ্রে আসবেন না এবং উৎসাহিত বোধ করবেন না, বা কোনো ভোট কেন্দ্রে পছন্দের কোনো প্রার্থী নেই। এখন না ভোটের বিধান তো আর নেওয়া হয়নি, যেটা 1991 সালে ছিল। 91 সালে না, 2008 নির্বাচনে না ভোটের বিধান ছিল। কাজে আমি কয়েকজনের সাথে আলাপ করলাম যে ভোটের বিষয়ে, বলে যে হ্যাঁ, ভোট দিতে যেতাম, কিন্তু একটাকেও তো আমার পছন্দ হয় না। হ্যাঁ, তাদের পছন্দের কোনো প্রার্থী সেখানে দাঁড়ায়নি। এরকম লোকে কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। আর নানা রকম গুজব আছে, সহিংসতা হতে পারে। বিশেষ করে স্বতঃস্ফূর্ত ভোট হলে যাদের অসুবিধা, তারাই এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে সহিংসতার গুজব ছড়াচ্ছে। যাদের অর্গানাইজড ভোট বেশি, তাদের পক্ষে এটা লাভ হয়। আমি নাম বলছি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। তো সেক্ষেত্রে আমি আশা করি যে যেই সরকারটা নির্বাচিত হবে, তারা যেন একটা অন্তর্ভুক্তকালে মূলক নির্বাচন হয়। পরবর্তী নির্বাচনে তারা এই বিষয়ে চেষ্টা করবেন, এবং রাজনীতিতে স্বাভাবিকতা আসুক। অবশ্যই যারা অন্যায় করেছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। গণতান্ত্রিকভাবেই তাদেরকে আমরা ভোটের মাঠেই পরাজিত করব। কিন্তু রাজনৈতিক দৃশ্যপট থেকেই তাকে আপনি যদি বাইরে রাখেন, এটা খুব একটা লাভ হয় না। দেখুন, আওয়ামী লীগের সময় জামাত ইসলামীকে এইভাবে বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে জামাত কিন্তু সবসময় নির্বাচন করতে চেয়েছে, তাদের দলের নিবন্ধন ছিল না, তারা কিন্তু বিএনপির আপনার ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন কিন্তু করেছে। তাদের কিন্তু একটা চেষ্টা ছিল, ফলে তাদের দলটা একেবারেই হয়ে যায়নি। বরঞ্চ আওয়ামী লীগ সরকারের সময় তারা যে দমন নীতির সম্মুখীন হয়েছিল, সেটাকে তারা তাদের সিম্প্যাথিতে কাজে লাগিয়েছে, এবং এখন তারা বিপুল দাপট নিয়ে রাজনীতি করছে। কাজেই ওইভাবে যদি আপনি আওয়ামী লীগকে জোর করে দৃশ্যপটের বাইরে রাখেন, অপরাধীদের শাস্তি হোক, ভালো কথা। আর সেটা কিন্তু একসময় আওয়ামী লীগের মানে ফিরে আসাটা আপনি আরও বেশি হবে। তারা চাচ্ছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। ফিজিক্যালি একটা রাজনৈতিক দলকে মোকাবেলা করা যায় না, আপনাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এবং বারংবার যে বঙ্গবন্ধু ভবনে হামলা হচ্ছে, বারংবার বঙ্গবন্ধুকে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর সমালোচনাও আছে। 72 থেকে 74 সালে তার ভূমিকা, আমাদের দল তো তার বিরোধিতা করতে গিয়ে আমাদের জন্ম হয়েছে, সেটা আপনি বস্তুনিষ্ঠ সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে স্বাধীনতা সংগ্রামেই তার ভূমিকাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগকে আপনি মোকাবেলা করতে গিয়ে, শেখ হাসিনাকে সমালোচনা করতে গিয়ে মুক্তিযুদ্ধের ন্যায্যতা নিয়ে প্রশ্ন করছেন? এটা তো আওয়ামী লীগকে আরও দ্বিগুণ ত্রিগুণ ভেঙে রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করছেন। যদি আপনি, আমার কোনো আপত্তি নেই, আওয়ামী লীগ যদি তার নিজের মেরিটে, নিজেদের যোগ্যতায় ফিরে আসেন, আমার কি বলার আছে? আমার রাজনৈতিক মোকাবেলা করার জায়গা সেখানে আমি করব। কিন্তু যারা আওয়ামী লীগকে এইভাবে ছলে বলে কৌশলের দৃশ্যপট থেকে মুছে দিতে চাইছে, তারা কিন্তু ভুল করছে। আমরা বারবার বলছি যে পলিটিক্যালি মোকাবেলা করতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার কথা বলার সুযোগ দিতে হবে, প্রত্যেকটা আদর্শকে এখানে স্থান দিতে হবে। আমি আমাদের ইলেকশন ক্যাম্পেইনে বলেছি যে আগামী পার্লামেন্টে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সংবিধানের সংস্কারের আলাপ হবে। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকা উচিত। প্রত্যেকটা দলের যারা যোগ্য
সেই তাদেরকে এমপি হিসেবে তাদেরকে আসা উচিত, জনগণকে সেভাবে আমি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। কাজে সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের রাজনীতি ধারণ করে তাদেরকে রাজনৈতিকভাবে একটা পরিসর ব্যবস্থা করতে হবে। যারা সেটা করতে চাইবেন না গায়ের জোরে, তারা বরঞ্চ আওয়ামী লীগের নেগেটিভলি উপকারই করবেন। এই দুইটা প্রশ্ন উঠলো। প্রথমত হলো একটা, যে আপনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করতে চায় নাই এই সরকার, এটা তারা শুরু থেকে বলছিল, কিন্তু তাদের কিন্তু নিষিদ্ধই করা হলো। তাহলে তাদের তো আর নির্বাচন করার সুযোগ নাই। আপনি যেটা প্রসঙ্গটা তুললেন, নির্বাচন করার সুযোগ নাই। এই সুযোগ নষ্ট করার পরে স্বাভাবিকভাবেই তারা বর্জনের পথেই গেছে। শুরু থেকে এই সরকার অধীনে তারা নির্বাচন করবে না, তারা একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবি তুলেছেন আওয়ামী লীগ সভানেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী সবাই। আরেকটা প্রশ্ন হলো যে পার্লামেন্টে গিয়ে যখন একতরফা একটা সিদ্ধান্ত হয়ে যাবে যে বাংলাদেশের সংবিধান, আপনি এইখানেই বসে বলছিলেন যে আলী রিয়াজ বলছেন যে মুখ ফসকে হোক আর যেভাবে হোক সত্যটা বলে ফেলছিলেন যে 72 সংবিধান তো রাখবো না আমরা। তার মানে এই সংসদে গিয়ে যারা যাবেন তারা 72 সংবিধান বিরোধী সবাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, এবং এখানে কেউ বিরোধিতা করবে না 72 সংবিধান যখন ফেলে দেওয়া হবে। তাইলে 72 সংবিধানের পক্ষে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তিত্ব এখানে থাকবে না পার্লামেন্টে। এইটা কীভাবে ব্যাখ্যা করবেন? আরেকটা জিনিস হচ্ছে যে এই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে মানুষই তো তাকে প্রত্যাখ্যান করতো নাকি? হ্যাঁ, সেটা আমি বলেছি। হ্যাঁ, সেটাই বলছি, মানুষের তাকে প্রত্যাখ্যান করতো, তাহলে তারা নিষিদ্ধ কইরা কেন নির্বাচন থেকে দূরে চলা হলো? হ্যাঁ, সেটা আপনার পরের প্রশ্নটা আমি নিজেই বলেছি যে অবশ্যই তা আশাকে শুধু, তবে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চাইতো নিশ্চয়ই তারা নির্বাচন কমিশন বা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে, সেরকম কোনো কিন্তু আমরা লক্ষণ দেখিনি যে তারা নির্বাচন করতে চায়। কারণ দেখুন 75-এর বঙ্গবন্ধু হত্যার পরে যে বৈরী পরিবেশ, তখনও কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করার চেষ্টা করেছে এবং তারা সেই সুযোগও পেয়েছে। সেবার কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল? বাকশাল নিষিদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তো এবারও যদি তারা নির্বাচন করতে চাইতো, আমার মনে হয় হ্যাঁ, এখানে এনসিপি সরাসরি তাদের নির্বাচনের বিরুদ্ধে ছিল। জামাত ইসলামী সহ সবাই প্রথম দিকে চাইলেও পরে তারা এনসিপির এই আবদারকে মেনে নিয়েছে। বিএনপিও শেষ পর্যন্ত এটাকে মেনে নিয়েছে। তবে আওয়ামী লীগের থেকে একটা চেষ্টা থাকলে নিশ্চয়ই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতো, বা আমরা তো প্রকাশ্যে বলতে পারতাম যারা আমরা সব দলের অংশগ্রহণ নির্বাচন চাই। তো সেরকম কোনো আমরা এখন বলছি, আগেও বলছি আমরা যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা উচিত, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তারা একেবারেই বর্তমান সরকার সম্পর্কে তাদের মানে শত্রুতামূলক মনোভাব, সেক্ষেত্রে সেই সুযোগটা তো নেই। তা অন্যরা করতে পারতো, এবং আওয়ামী লীগ যদি ইতিবাচকভাবে মনোভাব করে, আমার মনে হয় 14 দলের 12 দল তারা কেউ নির্বাচন করতে চেয়েছিল। আমার ধারণা আওয়ামী লীগ তাদেরকে অনুরোধ করেছে যেহেতু তারা নির্বাচন করছে না, তারা যেন নির্বাচনে না যায়। কারণ আমি কতটুকু জেনেছি কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা প্রস্তুতিও নিচ্ছিল যে তারা কিভাবে নির্বাচন করবে, সহযোগিতা। দেখুন জাতীয় পার্টি জিএম কাদেরের দল, তারা তো প্রচুর আক্রমণের সম্মুখীন হয়েছে, সে সমস্ত কিছু মোকাবেলা করে কিন্তু তারা নির্বাচনে আছে। হ্যাঁ, তাই এত আক্রমণ, তাদের জিএম কাদের তাদের পৈতৃক বাড়ি, সেখানেও হামলা হয়েছে। অবশ্যই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তাদের ভূমিকাকে ধন্যবাদ দিতেই হয়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করেছে যে সেই বাড়িতে কেন হামলা হলো। জাতীয় পার্টির উদাহরণ কিন্তু আছে, তাদেরকে বহুভাবে চেষ্টা করা হয়েছে নির্বাচন থেকে দূরে রাখার জন্য, কিন্তু তারা কিন্তু নির্বাচনে আছে এবং তারা তাদের মতো ফলাফল করবে। জাতীয় পার্টিকে যদি জনগণ সমর্থন না করে, আওয়ামী লীগের সহযোগী হওয়ার জন্য ভোট পাবে না, অসুবিধা কী আছে? সেভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আসলে জনগণ যদি সমর্থন না করে ভোট পেত না। যারা এটা করেছেন আবেগের বশে হোক, সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি। অবশ্যই আওয়ামী লীগকে শাস্তি দিতে হবে। রাজনৈতিক মাঠে আজকে যে আওয়ামী লীগের প্রার্থী থাকতো, আমরা তার সঙ্গে 300 আসনে তাদের বিরুদ্ধে কথা বলতাম। আজকে আওয়ামী লীগ অনুপস্থিতিতে বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে বলছে, ভালো কথা বলুক, কিন্তু আওয়ামী লীগ থাকলে প্রত্যেকটা দল তাদের যে নেতিবাচক কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যে সন্ত্রাসগুলো করেছে, মানুষকে অত্যাচার করেছে, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, সবগুলো কিন্তু আপনার সমস্ত জায়গায় আলোচিত হতো। সেগুলো কিন্তু দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছে। কাজে এই সিদ্ধান্তটা ঠিক হয়নি। তবে আশা করি যে নির্বাচিত যেই সরকারই আসুক না কেন, তারা এটাকে দ্রুত সমাধান করবে। আমরা রাজনীতির মাঠে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করতে চাই, সেই সুযোগটা দ্রুতই চলে আসা উচিত। কিন্তু 72 সংবিধান নিয়ে যে আমি প্রশ্ন যেটা বলেছেন, দেখুন এটা তো হাইপোথেটিক্যাল বিষয়। আমার ধারণা যে 72 সংবিধান বাতিল করতে যারা চায় তারা পার্লামেন্টে আগামীতে মেজরিটি পাবে না।
তো যদি কথার কথা যে পার্লামেন্টে যারাই মেজরিটি পাক তারা যদি ৭২ সংবিধানে বাতিলের পক্ষে কথা বলে, সংসদে একটা অন্যায় সিদ্ধান্ত হলে সেটা কিন্তু শেষ পর্যন্ত জনগণ গ্রহণ করেনি। অতীতেও আপনার এভাবে সংসদে বঙ্গবন্ধুর সময় বাকশাল হয়েছিল, শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন। এরকম অনেক কিছু সংবিধানে আছে যেগুলো পরবর্তী পর্যায়ে টেকেনি। আর কোনো কোনো বিষয়গুলো এখনও আছে। ৭২ সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানে বিসমিল্লাহ, এগুলো তো একটা মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূলনীতি থাকলে এগুলো থাকা উচিত নয়। এগুলো এখনও আছে। জনগণ এটা বিরুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া হবে এটা ভেবে আওয়ামী লীগ বিএনপি কেউ এগুলো বাতিল করেনি। কাজেই আজকে ইচ্ছা করলেই সংবিধান বাতিল করে দিবে এই সংসদ, আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে। কি যুক্তিতে? এই যুক্তি, যেই যুক্তি গত 18 মার্চ যেসব যুক্তি দেওয়া হলো সংবিধান বাতিলের পক্ষে, অধিকাংশ রাজনৈতিক দল তার বিরুদ্ধে বলেছে। সংবিধান সংশোধন হতে পারে। স্বাধীনতার পরে যে সংবিধান করেছি আমরা, এমন কোনো গুণগত রদবদল বাংলাদেশে হয়নি, তার গোটাটাই বাতিল করতে হবে। হ্যাঁ, অনেক এখানে ত্রুটি ঘাটতি আছে, সেগুলো আমরা সংবিধান সংস্কারের মধ্যেই সমাধান করতে পারি। কেউ চেষ্টা করলে তারা সফল হবে না। সংসদ ছাড়িয়ে গোটা দেশের পথে প্রান্তরে মাঠে ঘাটে সেই আন্দোলনটা হবে এই সংবিধান বাতিলের বিরুদ্ধে। একেবারেই। আমরা আর একটু সামনের দিকে আগাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ কেউ বিদায়ের সুরে কথা বলছেন। আদতেই তারা বিদায় নেবেন এমনটা অনেক মানুষ বিশ্বাসও করতেছে না এখন পর্যন্ত। তারপরেও তারা বিদায়ের সুরে কথা বলছেন। গতকালকে আপনি নিশ্চয়ই জানেন যে মঙ্গলবার দিন উপদেষ্টা পরিষদ তাদের সম্পদের হিসাবে একটা এসব মানুষের সামনে তুলে ধরেছেন। অনেকেই বলছেন এটা এক ধরনের ভণ্ডামি। তারা কথা ছিল যে 15 দিনের মধ্যে, ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর 15 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা বলছিলেন যে সবার সম্পদের হিসাব প্রকাশ করা হবে এখন যে অবস্থায় আছে। কিন্তু আমরা 18 মাস পরে 19 মাসের মাথায় এসে দেখলাম তাদের সম্পদের হিসাব দিলেন যাওয়ার আগের দিন, যদি চলেই যান, আর না গেলে তো ভিন্ন বিষয়, আগের দিন। সেখানে অনেকের সম্পদের তথ্য দেখে মানুষ অবাকই হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা স্বয়ং 23 সালের জুন মাসে ওনার ইউনিট সেন্টার যে স্টেটমেন্ট দিয়েছিল তাতে স্পষ্ট বলেছিল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কোনো সম্পদ নেই। কিন্তু গতকালকে স্টেটমেন্ট দেখা যাচ্ছে 24 সালের জুনে এসে ওনার সম্পদ হয়ে গেছে 14 কোটি, আর এখন আরও 1 কোটি 23 লাখ বেড়ে এটা প্রায় 15 কোটি 16 কোটির কাছাকাছি। তো এটা কীভাবে হলো? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম প্রধান উপদেষ্টা। এটা কি বিশ্বাসযোগ্য কিনা? এটা কি পৃথিবীর মানুষ বিশ্বাস করবে? যার কোনো সম্পদই নাই, তার প্রতিষ্ঠান স্টেটমেন্ট দিয়ে বললো তার এখন 15 কোটির মালিক, তিনি এই 15 কোটি অর্জন করলেন কিভাবে? জি, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আগে আমি ইতিবাচক কথা দিয়ে শুরু করি। তারা যে শেষ পর্যন্ত সম্পদের হিসাব দিলেন, এটাকে ধন্যবাদ আপনি দেন আগে। হ্যাঁ, এটা উচিত ছিল যে তারা ক্ষমতা গ্রহণ করার সময় তাদের কি সম্পদ আছে, স্থিতি আছে, এবং এখন কি দাঁড়িয়েছে। হ্যাঁ, বা আগামী যে ট্যাক্স ইয়ার হবে জুলাই মাসে, নিশ্চয়ই সেটা তারা জমা দেবেন। তো সেই তুলনা করলে বোঝা যেত যে কোনো অবৈধ পন্থায় দুর্নীতির মাধ্যমে কেউ সম্পদ অর্জন করেছে কিনা। কারণ সেটাই কি উদ্দেশ্য, সম্পদের হিসাব নেওয়ার উদ্দেশ্য হলো সেটা আপনার এখন কি আছে, ক্ষমতা গ্রহণ করার পরে পরের বছর বা 3 বছর বা 4 বছর 5 বছর পরে আপনার কি সম্পদ হলো, কিভাবে হলো, ট্যাক্স দিয়েছেন কিনা বা সেগুলো বৈধ কিনা। তো সেই উদ্দেশ্যটা কিন্তু তারা সফল করতে না দেওয়ার চেষ্টা থেকে এটা করেছেন। কিন্তু এটা তো তারা পারবেন না, কারণ তাদেরকে প্রত্যেকে ট্যাক্স দিতে হয়েছে। হ্যাঁ, 2024 সালে 8ই আগস্ট তারা যে দায়িত্ব নিয়েছেন, তার সেই যে কর বর্ষে তাদের সম্পদের বিবরণী, তার সাথে আপনি গবেষণা করলে 2025 সালে কর বর্ষে তাদের সম্পদের পার্থক্য কী, এবং 2026 সালে যে নেক্সট কর বর্ষ তাদের পার্থক্য কী, এখানে যে কেউ গবেষণা করলে এটা বের করতে পারবে। কারণ ট্যাক্স রিটার্ন করা হয়েছে আমাদের রাজস্ব বিভাগে করা হয়েছে। কাজে এটা করে তারা কিন্তু ভালো করলেন না। তবে মাননীয় প্রধান উপদেষ্টার বিষয়টা অবশ্যই আমাদেরকে আরও ভালোভাবে গবেষণা করতে হবে। তিনি কোথা থেকে এই টাকাটা অর্জন করেছেন নিশ্চয়ই তিনি ব্যাখ্যা দেবেন, ক্ষমতা থেকে যদি বিদায় নেয়নি। আর আমি মনে করি উপদেষ্টা পরিষদের অধিকাংশই সৎভাবে তাদের জীবনযাপন করেছেন। কিছু কিছু উপদেষ্টার নামে অভিযোগ আছে, সেগুলো বিশেষ করে আমাদের খতিয়ে দেখতে হবে যে যাদের নামে অভিযোগ আছে তারা কিভাবে সম্পদটা অর্জন করলেন।
আমার অধিকাংশ উপদেষ্টাই আমি যতটুকু জানি তারা খুবই অনেকের মানে কি বলে স্বাভাবিক যে তাদের আয় সেটা কমে গিয়েছে। তারা অনেকেই বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করতেন, অনেক ভালো বেতন পেতেন, ভাতা পেতেন, সেটা কিন্তু সরকারি উপদেষ্টা হিসাবে ওই বেতন ভাতা থেকে তারা পাচ্ছেন না। তাদের জীবনযাত্রার ব্যয়টা অনেক সংকুচিত হয়ে গেছে। কিন্তু যে কয়েকজন নামমাত্র কয়েকজন আছে তাদের সম্পর্কে প্রচুর অভিযোগ, তারা উপদেষ্টা হওয়ার আগে খুবই স্বাভাবিক জীবনযাপন করতেন, এমনকি স্বাভাবিক যে জীবনযাপন তার চেয়ে তাদের জীবনযাত্রার মান ছিল অনেক দরিদ্র। তাদের এখন বিপুল বিত্ত বৈভব হয়েছে বলে আমরা দেখছি। সেগুলো কিন্তু আমাদের ভালোভাবে গবেষণা করতে হবে এবং এটা তারা বিদায় নিলেও এটা অবশ্যই মানে জনগণের গবেষণা এবং নিরীক্ষার মধ্যে থাকবে এবং আইনগত বিষয়ে থাকবে। আর উপদেষ্টাদের বিদায় না নেওয়া এটা পরবর্তী নির্বাচিত সরকারের উপর নির্ভর করে। নির্বাচিত সরকার যদি হয় তারা তাদেরকে নানাভাবেই পুনর্বাসিত করতে পারেন, কাজে লাগাতে পারেন, ইতিবাচকভাবেই হোক বা যেভাবে হোক। কিন্তু আনুষ্ঠানিকভাবে 5ই আগস্টে যে সরকার, সেই সরকার বিদায় নেবে নির্বাচনের পরপরই। তারা প্রচণ্ড সমালোচনা আমিও করেছি যে গণভোটের নামে তারা এই সরকারকে বিলম্বিত করতে চায় কিনা তারা। তো সেটা সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কবে নাগাদ শপথ হতে পারে নতুন এমপিদের শপথ হওয়ার পরেই স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির কাছে নতুন সরকার হবে এবং রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে তিনি নতুন সরকার হবার পরে পদত্যাগ করবেন, নতুন পার্লামেন্টটাকে নতুন রাষ্ট্রপতি নেবেন। এখন উপদেষ্টা যারা আছেন বা ইনক্লুডিং প্রধান উপদেষ্টা, তাদেরকে পরবর্তী সরকার কীভাবে কাজে লাগাবে সেটা পরবর্তী সরকারের এখতিয়ারের বিষয়। একেবারে আপনি গণভোটের প্রসঙ্গ তুলেন। গণভোট যদি যেভাবে সরকার উঠে পড়ে লেগেছে হাকে জয়যুক্ত করতে, যদি সেটা ঘটেই যায়, এখন পর্যন্ত মানুষের এই গণভোট নিয়ে কোনো আগ্রহ নেই। আমি যে সাধারণ মানুষের যদি বলি, তারা গণভোট নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। যে মানুষ মনে করতেছে এই সরকার জোর করে বাংলাদেশটাই পাল্টে দিতে যাচ্ছে গণভোট দিয়ে। যদি হা জয়যুক্ত হয় তাহলে তো এই আলী রিয়াজের তত্ত্ব অনুযায়ী এই 180 দিন এই সংসদ কাজ করবে না, গণপরিষদ হিসেবে কাজ করবে না। গণভোট নিয়ে সরকার জোরাজুরি করা শুরু করেছিল, নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে হয়। তারা বলেছে সরকারি কোনো কর্মকর্তা এটা হা কিংবা না এর পক্ষে বলবে না। বেশি জোরাজুরি করলেই বলছে উল্টো ভোট হওয়ার আশঙ্কাটা আরও বেশি ছিল। এখনও আমাদের প্রচুর সংখ্যক না ভোট পড়বে, জয়লাভ করবে কিনা সেটা বলতে পারি না। দেখা যাক আগামী নির্বাচনে। আমাদের দল আমরা গণভোটকে বলছি অপ্রয়োজনীয়। হা হলেও দ্রুত আলাদের আশ্চর্য প্রদীপের মাধ্যমে কোনো রাতারাতি পরিবর্তন হবে না, সংসদেই যেতে হবে। না হলেও দুনিয়া উল্টে গেল, সব কিছুই হবে না, এটাও আমরা মনে করি না। এখানে রাজনৈতিক দলগুলো তাদের যে বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা কোনটার পক্ষে বিপক্ষে এটা লিপিবদ্ধ করা আছে, রেকর্ড আছে, সেগুলি তারা সংসদে ভূমিকা পালন করবে। সংসদের বাইরেও এটা নিয়ে আলোচনা হবে। আর জাতীয় গণভোটের যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে এটাকে ব্যবহার করে যদি অন্য কোনো কিছু চেষ্টা কেউ করে, সেটা একটা বিরাট ভুল হবে। এটা নানা রকম ইয়ে আছে। জনাব আলী রিয়াজ যে উদ্ধৃতি দিলেন, এটা রাষ্ট্রপতির আদেশেই লেখা আছে যে 180 কর্মদিবসে আপনার পরবর্তী সংস্কার করতে হবে। এটা আলী রিয়াজের তত্ত্ব ঠিক বলা ঠিক না, হয়তো উনি এটার প্রচণ্ড সাপোর্টার এবং 72-এর সংবিধানকে নাকচ করে দেওয়া, এটাও তিনি বলেছেন যে তার নিজস্ব মতামত, সরকারের মতামত না বা ঐক্যমত্য কমিশনের মতামত না। উনি এটাকে আগে থেকেই ধারণ করে বলেছেন, যদিও আমি এর তীব্র বিরোধিতা করেছি, স্বীকারও করেছি। কাজে এই গণভোটের যে আদেশটা, আমার মনে হয় আগামী পার্লামেন্টে এটাই প্রশ্নের সম্মুখীন হবে যে যেই আদেশে গণভোটটা হলো সেটা সংবিধান সম্মত কিনা। কারণ আদেশ জারি করেন, এটাকে পার্লামেন্টে আসতে হবে না, এটা বলেছে পার্লামেন্ট আদেশ না করলেও এটা বৈধ না। এমনকি জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেবের যে হানা ভোট, তাদের যে সরকারের বৈধতা জড়িত গণভোট করেছিলেন যে আমার উপর আস্থা আছে কিনা, তা আস্থা করে সংসদ করেছেন। সেই আস্থাটাও আস্থামূলক 5ম সংশোধনী, এরশাদের আস্থামূলক 7ম সংশোধনী জাতীয় সংসদে পাশ করতে হয়েছে। কিন্তু আপনি যেই রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে গণভোটটা করলেন, সেই আদেশটা যে সংবিধান সম্মত না, যখন পার্লামেন্টের রাষ্ট্রপতির আদেশটা বৈধ করার জন্য আলোচনায় উঠবে, অবশ্যই এটার চ্যালেঞ্জ হবে, সংসদের ভেতরেও হবে, বাইরে হবে, যেটা বৈধ ছিল কিনা। কাজেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা উত্তরণ ঘটাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়, যেই জয়লাভ করুক না কেন, আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো ফয়সালা সংসদে হবে। এখানে কেউ গায়ের জোরে কিছু করে ফেলবে একটা ঘোষণা দিয়ে, সেটা অবশ্যই সম্ভব না। যারা যদি চেষ্টা করে
তারা প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হবে। একেবারেই রাষ্ট্রপতির কথা বলছিলেন, রাষ্ট্রপতি তো অসহায় পুতুল, কারণ ওনার নামে সাইন হয়ে যাচ্ছে সব কিছু, সবাই বলতেছে। এখন সব শেষ একটা জিনিস আলাপ করতে যে একটা বিষয়, অনুষ্ঠান আসলে শেষ করে ফেলতে চাই, লম্বা সময় আছে। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ক্রিকেট একটা খাদের কিনারায় আছে। সেই খাদের কিনারায় যাওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছেন ভারতীয় আগ্রাসনের তীব্র বিরোধী আসিফ নজরুল, আইন উপদেষ্টা এবং পরবর্তী যুব ক্রীড়া উপদেষ্টা। তিনি চোখে চোখ রেখে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ক্রিকেটকে খাদের কিনারে নিয়ে গেছেন। গতকালকে তিনি আবার পল্টি দিয়েছেন। তিনি বলেন এই সিদ্ধান্ত তো নিয়েছে খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড। এটা এক ধরনের বন্ডামি বা প্রতারণা কিনা, নিজের অবস্থানে না থাকাটা, ক্রিকেটকে ধ্বংস করা পেছনে। দেখুন, এটা আসিফ নজরুল সাহেব কি জন্য বলেছেন আমি জানি না। মুস্তাফিজকে ভারতের প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া সেটাও ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। ওখানকার যারা ক্রিকেট কর্তৃপক্ষ তারা তাকে বাছাই করেছিল, সেখানকার রাজনৈতিক কর্তৃপক্ষ তাদেরকে এটা করতে না করেছে। বাংলাদেশেও যে আপনার এই ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পুরোপুরিভাবেই এই সরকারি মানে রাজনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থেকেই কাজ করতে হয়েছে, এবং এই ঘোষণাগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেমন ভারতে যে আপনার বিশ্বকাপ টুর্নামেন্ট হচ্ছে, সমস্ত কথা কিন্তু সেখানকার আইসিসি বলেছে, ভারত সরকার বলেনি। হ্যাঁ, যদিও মুস্তাফিজের বিষয়টা এর আগেই ঘটেছে, সেটা ভারত সরকারের রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশেই তাকে বাতিল করা হয়েছিল। বাংলাদেশে এটা তো আসিফুল সাহেব বলেছেন কি আমি জানি না, বললে তো এটা ঠিক ঠিক গতকালকে তিনি বলেছেন, হ্যাঁ বলেছে, এটা ঠিক বলেননি, কারণ একেবারে ডমিনেট করেছে মানে এটা এখানে বিসিসিকে স্বাধীনভাবে মানে তারা কাজ করেছে কিনা আমি জানি না, তারাই বলবে, কিন্তু সিদ্ধান্ত দিয়েছে সরকার। আমি সিদ্ধান্ত নিয়ে মেরিট নিয়ে খুব একটা সমালোচনা করি না, কারণ ভারতে যেভাবে যেই কায়দায় মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এটা প্রতিবাদ হওয়া দরকার ছিল। এখন প্রতিবাদটা কীভাবে করা দরকার সেটা এক বিষয়ে আলোচনা হতে পারত, কিন্তু যেভাবে সরকার পক্ষ থেকে যদি তারা সঠিক মনে করে থাকেন, জনগণ যদি সমর্থন করে থাকে, তাকে এখান থেকে পিছিয়ে আসার কেন? আসিফ নজরুল সাহেব বা সরকারের এটা বুক চিতিয়ে বলা উচিত যে হ্যাঁ আমরা তাই মনে করেছি, আমাদের জাতীয় মর্যাদার জন্য এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এখন তিনি ডিফেন্সিভ কথা বলছেন কেন? এর মনে হচ্ছে যে তিনি কি খুবই শঙ্কিত যে তারই সিদ্ধান্ত ঠিক হয়নি, ক্রিকেটকে তিনি ক্ষতি করছেন। ক্রিকেটকে একটা রাজনৈতিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থেকে স্বাধীনভাবেই কিন্তু ক্রিকেট কন্ট্রোল বোর্ড চলার কথা, এভাবে কিন্তু আইসিসি সংবিধানে আছে। উনি যদি সেটা করে থাকেন, সেটা তার সংশোধন করতে হলে ভুল স্বীকার করতে হবে যে যদিও জনগণের সেন্টিমেন্ট ছিল বা ভারতের এই কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল, খোলামেলা আলোচনা করলেই হয়। কাজেই কিন্তু অন্য কথা বলে যে কথাটা সব কিছু রেকর্ড তো আছে, এই যে উল্টো কথা বললেই তো এটা হয়ে যাবে না, সঠিক হয়ে যাবে না। কাজেই সেইভাবে তিনি কথা না বললেই ভালো, বিদায় বেলায় কেন আর বিতর্ক তারা বাড়াবেন। আশা করা যায় নির্বাচিত সরকারের সেই সমস্যাগুলো সমাধান করবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন মুস্তাক ভাই, লম্বা সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন দেশবার্তা টক শো। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই। আজও হাজির হলাম। আগামীকাল নির্বাচন, নিশ্চয়ই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা প্রত্যাশা করি, এবং ক্ষমতার পট পরিবর্তন পালাবদল হবে এবং রাজনৈতিক নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার এসে দেশের পরিস্থিতিকে শান্ত করবে। এবং বাংলাদেশের ক্রিকেটের সর্বশেষ বিষয়টি নিয়ে কথা বলি, বাংলাদেশ ক্রিকেটের যে অপূরণীয় ক্ষতি হলো, সেই ক্ষতি কাটিয়ে উঠতে নিশ্চয়ই নির্বাচিত সরকার একটা বড় ভূমিকা রাখবে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, নির্বাচনকালীন সময় নিজেকে নিরাপদ রাখবেন। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।